প্রেম, যুদ্ধ এবং রাজনীতি, এই তিনটা জায়গায় আপনাকে যথেষ্ট ধৈর্যশীল হইতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করার সক্ষমতা না রাখেন, আপনার মধ্যে যদি অধ্যবসায় না থাকে, ধৈর্য না থাকে, সহনশীলতা না থাকে, মুক্ত চিন্তা না থাকে, তাহলে আপনি রাজনীতি কিংবা প্রেম কিংবা যুদ্ধে সফল হতে পারবেন না। এখানে কৌশল থাকতে হবে। বিশেষ করে রাজনীতিতে অনেক সময় শত্রু পক্ষকে স্থান করে দিতে হয়, জায়গা করে দিতে হয়, সুযোগ করে দিতে হয়, যাতে করে তাদের যে অ্যাকচুয়াল চরিত্র এবং তাদের যে অ্যাকচুয়াল পরিকল্পনা, সেটা যেন বের হয়ে আসে এবং সেটা যেন আপনি বা আপনারা বুঝতে পারেন। সেই জায়গা থেকে শত্রুপক্ষকে অনেক সময় জায়গা ছেড়ে দিয়ে, অর্থাৎ গ্রাউন্ড ছেড়ে দিয়ে, সেখানে খালি করে দিয়ে সেখান থেকে চলে যেতে হয়, পিছু পা হতে হয়। সাময়িকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। এই যে 5ই আগস্ট জঙ্গি অভ্যুত্থান, এটা এখন একদম পুরো দেশবাসীর কাছে একদম পরিষ্কার যে এটা একটা জঙ্গি অভ্যুত্থান ছিল, এবং এটা পুরো NT-71 অর্থাৎ NT-71-এর একটা শক্তির উত্থান হয়েছে 5ই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে। এটা এখন আমরা বুঝতে পারছি। এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তিনি একটা সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কি নির্দেশ দিয়ে দিয়ে পুলিশ হত্যা করেছেন, মানুষ হত্যা করেছেন, শিক্ষার্থী হত্যা করেছেন? করেন নাই। দেখেন, একটা সরকার যখন ক্ষমতায় থাকবে, সেই সরকারের প্রশাসন স্বাভাবিকভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা, দেশের জনসম্পদ রক্ষা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং তাদের নিজেদের নিরাপত্তা রক্ষার স্বার্থে তারা সর্বোচ্চটুকু প্রয়োগ করতে বাধ্য হবে। যখন থানা আক্রমণ করা হচ্ছিল, পুলিশকে আক্রমণ করা হচ্ছিল, পুলিশকে হত্যা করা হচ্ছিল, তখন স্বাভাবিকভাবে পুলিশ তাদের নিজেদের আত্মরক্ষার স্বার্থে অনেক হতাহতের ঘটনা ঘটে গেছে। আর এই টার্গেট কিলিং, এটা যে স্নাইপার দিয়ে কারা 7.62 ব্যবহার করেছে, সেটা তো আমরা জানি, সেটা তো সামনের দিনে অবশ্যই প্রকাশিত হবে। এই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে এই যে এবং লাইভ দেখানো হচ্ছে, এটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষজন আমাকে আজকে সারাদিন অনেকগুলো SMS পাঠিয়েছেন। আমি আপনাদের উদ্বেগ আমি বুঝতে পারছি, আপনাদের আবেগ অনুভূতির জায়গা, আপনারা অনেকটা দুর্বল হয়ে গেছেন, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন, এই বর্তমান সরকার, এই সরকার যেই বিচার প্রক্রিয়া শুরু করেছে, যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে চিফ প্রসিকিউটর, যে বিচারপতি এইখানকার সাথে সম্পৃক্ত, যারা যারা প্রত্যেকেই কি করলো জানেন? এই বিচার প্রক্রিয়া এরকম ভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে তারা, ওই যে একটা গান ছিল, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম না দিলা, দাম ন দিলা, এটা হচ্ছে এরা মধু মনে করে বিষ পান করে ফেললো। এই বিচার প্রক্রিয়া শুরু করার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা কিনা মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি, স্বাধীনতা বিরোধী অপশক্তির যে দূষর ছিল, যারা রাজাকার, আলবদর আল শামস, যারা যুদ্ধ অপরাধী, এদেরকে শাস্তির জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। এবং সেই ট্রাইব্যুনালে মানে গণহত্যার দায় এখনো প্রমাণিত হয়নি। মিথ্যাচার কিভাবে করতে হয়, কত প্রকার, কি কি, সেটার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছে এই চিফ প্রসিকিউটর, জামাতের পেইড এজেন্ট তাজুল ইসলাম। আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায়, তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা, কি পয়েন্ট ইনস্টলেশন, অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, মেট্রো রেল, বিটিভি, ডেটা সেন্টার, সেতু ভবন, অনেক কথাই বলেছে, এগুলো নাকি শেখ হাসিনা পরিকল্পিতভাবে আগুন জ্বালিয়ে দিয়ে এই দায় শিক্ষার্থীদের উপর চাপিয়েছে। অথচ এই তাজুল্লাহ জানে না যে তাদের যে সমন্বয়ক, তথাকথিত সমন্বয়ক হাসিবুল ইসলাম সম্ভবত তার নাম, সে আর কয়েক মাস পূর্বেই স্বীকার করে নিয়েছে যে মেট্রো রেলে আগুন না দিলে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগুন না দিলে, সেতু ভবনে আগুন না দিলে এই বিপ্লব সুসংগঠিত হতো না, এই বিপ্লব সফল হতো না, এই বিপ্লব সাফল্যমণ্ডিত হতো না। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। ভাই, নাম নিয়ে মারাত্মক বিড়ম্বনার মধ্যে আছে। আমার নাম বিপ্লব, এই নামটা কেন আমার রেখেছিল বাবা মা? বিপ্লব মানে এই বিপ্লবটাকে এরকম ভাবে কলঙ্কিত করেছে জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে। বিপ্লব যে স্বাধীনতার মূর্ত প্রতীক, এই জিনিসটাকে নষ্ট করে ফেলেছে তথাকথিত।
এই যে তাজুলদের যে ব্যাখ্যা 8,000 পৃষ্ঠার অভিযোগ, হ্যাঁ, এই যে মেট্রো রেল এই সেই ভগিচগি, এগুলা দিয়ে ভাই এইসব বিচার ধোপে টেকবে না ভাই। আন্তর্জাতিক অঙ্গনে কখনো এই বিচার গ্রহণযোগ্য হবে না। আচ্ছা একটা কথা বলেন তো, বিচার কারা করতেছে? তাদের কোনো জন ম্যান্ডেট আছে? নাই। তাদের কোনো আইনি ভিত্তি আছে? নাই। তাদের কোনো সাংবিধানিক বৈধতা আছে? নাই। তাহলে তাদের বিচার নিয়ে আপনারা এত উদ্বেগ প্রকাশ করছেন কেন আমাকে বলেন তো? তারা কি করছে কি করছে না, তারা কি করবে কি করবে না, ডোন্ট কেয়ার ভাই। বোন আপু, ডোন্ট কেয়ার, এগুলা নিয়ে কোনো মাথায় নেওয়ার দরকার নেই আপনাদের। এরা তো অবৈধ ভাই, অবৈধ, সরকারের সবকিছু অবৈধ। এরা প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এগুলা কেয়ার করেন কেন ভাই? আপনারা খেয়াল করেছেন এগুলা নিষিদ্ধ করার পরেও যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেমে নাই? থেমে আছে? বাংলাদেশে কোথাও তাদেরকে থেমে থাকতে দেখেছেন? থেমে নাই। কারণ এরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, এরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে, এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে। এদেরকে থামিয়ে রাখা, দমিয়ে রাখা যত প্রচেষ্টা করা হোক না কেন সম্ভব না। তো এই যে এদের যে মানে আপনার অভিযোগের যে বিষয়, শেখ হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশদাতা, এগুলা ধোপে টেকবে না। টেকবে না মানে টেকবে না। আপনারা ধৈর্য ধরেন, সময় আসতেছে, দিন বদলের বাতাস অলরেডি প্রবাহমান। হ্যাঁ, দক্ষিণে হাওয়া কখন যে উত্তর দিকে বহমান হবে, এটা এই জামাতি চিফ প্রসিকিউটর তাজুল, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, ডক্টর ইউনুস, জামাতের সাদা শকুন শফিক্কা, এগুলা কোনো ফ্যাক্টই না ভাই। এই বিচার বরং বাঙালি জাতিকে একদম চোখে চোখ রেখে নির্দেশনা দিয়ে গেল যে আগামী দিনে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে মুক্তিযুদ্ধের চেতনায়। এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আমাদের যে আগামী প্রজন্ম আসবে তাদের জন্য একটা নির্ভরযোগ্য, একটা সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এবং সেটা আমরাই করে যাবো ইনশাল্লাহ। আমাদের প্রজন্ম, আমাদের পূর্ববর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা যারা মুক্তিযুদ্ধকে ধারণ করি, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানি, আমরা যারা স্বাধীনতা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি এদেশের জাতীয় পতাকা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের ভূখণ্ড, এদেশের মানচিত্র, এদেশের জাতীয় সঙ্গীত আমাদের অন্তরের গভীরে প্রথিত। এগুলা কেউ চাইলে কোনো জামাতি তথাকথিত একটা গোষ্ঠী, একটা জঙ্গি মৌলবাদী গোষ্ঠী আসলো, কথা বললো, থ্রেট দিল, হুমকি দিল, বিচারের নামে এই করলো সেই করলো, এর মাধ্যমে ভাই আমরা হারায় যাওয়ার কেউ না ভাই। হতে পারে থ্রেট হুমকি আসবে, আসতেছে, প্রতিনিয়ত আসবে, দমে যাওয়ার পাত্র তো আমরা নই। আমরা যুবকরা এই বাংলাদেশকে পরিবর্তন করব। আমরা যুবকরাই এই বাংলাদেশকে এই স্বাধীনতা বিরোধী অপশক্তির যে সবল দিয়ে তারা রেখেছে, এই সবল থেকে রক্ষা করবো। আপনারা হতাশ হবেন না। এই বিচার কোনোভাবে আন্তর্জাতিক মাধ্যমে, আন্তর্জাতিক অঙ্গনে, কূটনৈতিক অঙ্গনে ধোপে টিকবে না। এই বিচার নিয়ে অন্তত পক্ষে আপনারা চুপচাপ থাকেন, দেখে যান ওরা করতে থাক। মানুষের ভুল যখন করতে 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 মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন দেখবেন একটা সময় এরা এমন একটা বিপদে পড়ে যাবে, এমন একটা ফাটা বা গ্যারাকলের চিপায় পড়ে যাবে, সেখান থেকে আর বেরোতে পারবে না। ডক্টর ইউনূস কিন্তু অলরেডি সেই গ্যারাকলের মধ্যে পড়ে গেছে। আপনারা কি ভাবতেছেন ডক্টর ইউনূস শান্তিতে আছে, সুখে আছে? না ভাই, সে যমুনায় ঠিক মতো ঘুমাইতে পারে কিনা রাতে আপনারা খবর নিয়ে দেখবেন। সে একটা গ্যারাকলে পড়ে গেছে, এখান থেকে বের হওয়ার আর কোনো চান্স নাই। অ্যারেস্ট, গ্রেফতার, অথবা পদত্যাগ করে সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যাওয়া, এটাই তার একমাত্র মানে তার সামনে পথ। বাংলাদেশের মানুষ এত, ঠিক আছে, বাংলাদেশের মানুষ খায়, মস্তিষ্কে ঘেলু রয়েছে। স্বাধীনতার প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, শেখ মুজিবের প্রশ্নে কোনো ছাড় হবে না। হতো, ছাড় হতো যদি তোমরা সফল হইতে পারতা। কিন্তু তোমরা যে স্বাধীনতা বিরোধী শক্তি, তোমরা যে স্বাধীনতা বিরোধী শক্তির পৃষ্ঠপোষকতাকারী, এগুলা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। এখন যতই নতুন আইন প্রণয়ন করো, যত নতুন কালা আইন দাও, যত নতুন বন্দোবস্ত করার চেষ্টা করো, কোনোভাবে আর বাংলাদেশের মানুষ খাবে না। এই হাসনাত সার্ভিস টুকাই ফুকাই এগুলা দিয়ে আসলে বাংলাদেশের মানুষ আর খাবে না ভাই। খাবে না মানে খাবে না। সবশেষে বলতে চাই, মধু মধু হই হই বিষ হাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম নদিলা। মধু মনে কইরা বিষ খাইছে, এই বিষের যে প্রভাব, প্রতিক্রিয়া, সেটা তো অবশ্যই ইয়া করতে হবে না, ধারণ করতে হবে না, নিতে হবে না, মানতে হবে না। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগবে। ধন্যবাদ।